নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, কালকে সন্ধ্যেবেলা থেকে গভীর রাত পর্যন্ত আমার কাছে প্রচুর ফোন এবং SMS আসছে যে শেখ হাসিনা নাকি অসুস্থ, তাকে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। কেউ কেউ আবার বলেছেন না, তাকে সিঙ্গাপুরে সম্ভবত ভিক্টোরিয়া হসপিটাল বা এই ধরনের কোনো একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। এই খবরটা আবার দু একটা চ্যানেলও করেছে। এখন যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, তারা যদি গুজবের ওপরে খবর করেন তাহলে তাদের বিশ্বাসযোগ্যতাটা কিন্তু নষ্ট হবে। আমি কালকে রাত্রিরেই একটা করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে না, এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আগে জানতে হবে, জেনে তারপরে আমি খবর করব। তাই আমি কালকে রাতে একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আজকে আমি 1:30টার সময় আপনাদেরকে আমি সার্বিক পরিস্থিতি জানাবো। তা আমি সব খোঁজখবর নিয়েছি। তিনি বহাল তবিয়তে আছেন এবং খোশ মেজাজে আছেন। তিনি যেখানে আছেন সেই জায়গায় ভারতীয় সেনাবাহিনীর কর্ডনের মধ্যে রয়েছেন। তার দেখাশুনো এবং তার পরিচর্যা, তার রান্নাবান্না সব কিছু করার জন্য সেনাবাহিনীর সমস্ত স্টাফেরা রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে, পাচক থেকে আরম্ভ করে সার্ভিসম্যান পর্যন্ত, ডাক্তার, নার্স, হ্যান ত্যান। একজন প্রধানমন্ত্রী যা যা থাকা দরকার, যে প্রোটোকল থাকার দরকার, সেই প্রোটোকল নিয়ে উনি আছেন এবং 24 ঘন্টা কিন্তু চিকিৎসকদের নজরের মধ্যে রয়েছে। ফলে এই যে সমস্ত এগুলো ঘুরে বেড়াচ্ছে না, আকাশে বাতাসে সমস্ত ঘুরে বেড়াচ্ছে যে তিনি অসুস্থ হয়ে গেছেন, তাকে নার্সিং হোমে পাঠানো হয়েছে, তিনি অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছেন, সব হচ্ছে অল আর বুলিশ, বেসলেস, ফ্যাক্টলেস, অ্যান্ড কি বলবো, আমার আর ভাষা নেই। তো যাই হোক, এখন এই যে আমাদের যে এয়ারবেস, এ তো আপনাদের ওই চট্টগ্রাম না কোথায় একটা এয়ারবেস যেটা আছে আপনাদের, হ্যাঁ, সেখানে এয়ারবেসের মতো সব যে হই হই করে ঢুকে গেল তা তো নয়। এখানে এয়ারবেসের আগে 3 কিলোমিটারের রেডিয়াসে সমস্ত 3টে বৃত্তাকার আপনার কর্ডন রয়েছে। 3টে বৃত্তাকার কর্ডন পেরিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। তিনি যেখানে আছেন 3 কিলোমিটার রেডিয়াস জুড়ে। ফলে তার সঙ্গে দেখা করাও যেমন মুশকিল, তেমনি তার উপরে কোন রকম হামলা করাও খুব মুশকিল। এছাড়া আছে 2জন স্নাইপার, এপাশ ওপাশ দুপাশে 2জন স্নাইপার আছেন, তারা 24 ঘন্টা ধরে নজর রাখে। কোথায় ড্রোন আসছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব নজর রাখা হয়, যার জন্যই তাকে একটা এয়ারবেসে রাখা হয়েছে। তো যাই হোক, শেখ হাসিনার প্রতি ভারতবর্ষের এত নজর কেন? একটা প্রশ্ন তো উঠতে পারে, সব ছেড়ে শেখ হাসিনার প্রতি ভারতবর্ষের নজর এত কেন? শেখ হাসিনা ভারতের কাছে এত গুরুত্ব পাচ্ছে কেন? এর পেছনে আছে ভারতের সঙ্গে যেমন বাংলাদেশের একটা পুরনো সম্পর্ক, যেমন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে বঙ্গবন্ধুর আমল থেকে একটা পুরনো সম্পর্ক। আর দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা রয়েছে এর পেছনে। কারণ বাংলাদেশটা এমন একটা ভূখণ্ড, পাকিস্তান এমন একটা ভূখণ্ড, এই দুটো ভূখণ্ড কিন্তু জিওপলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। যার জন্য বাইডেন ওই আপনাদের সেন্ট মার্টিন দ্বীপে সে একটা করতে চেয়েছিল, এয়ারবেস করতে চেয়েছিল। ওখানে এয়ারবেস কতটা হতো না হতো সে নিয়ে এখন তর্ক বিতর্ক থাকতে পারে। তারপরে সেটা যখন ডোনাল্ড লুকে যখন না করে দেওয়া হলো, তখন ডোনাল্ড লু এখানে খেলে দিয়ে ইউনুসকে এখানে বসিয়ে দিয়ে পুরো দেশটার 12টা বাজিয়ে দিল। এখন ভারত দেখছে তার এখানে
পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা চূড়ান্ত অব্যবস্থা চলছে, সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসের এসে আমাদের ভারতবর্ষের বুকে পড়ছে তার আঁচ। এখন এই যে পৃথিবীতে কি হচ্ছে সেইটা একটু ব্যাখ্যা করা যাক, তাহলে বুঝতে পারবেন যে কেন মানে শেখ হাসিনাকে ভারতবর্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসাতে চাইছে। এখন সেই ব্যাখ্যাটা করা যাক। শুধু আর একবার বলে দিই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ, স্বাভাবিক, হাস্যোজ্জ্বল তিনি রয়েছেন, তার কোনো রকম অসুবিধা নেই। আমরা বরং একটু ভৌগোলিক এবং রাজনৈতিক ব্যাখ্যাটা একটু করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বসাতে চাইছে। এই যে আমেরিকা, ট্রাম্প যে বারবার বলছে আমি গ্রিনল্যান্ড দখল করে নেব, ইউক্রেনকে বলছে ভাই যুদ্ধবিরতি তো হবে, তুমি আগে তোমার রেয়ার আর্থ মিনারেল যেগুলো আছে সেগুলো আমায় দাও। তা ট্রাম্পের লক্ষ্য হচ্ছে আগামী দিনের প্রযুক্তি নির্ভর যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোর ওপরে পৃথিবীর যেখানে যেখানে আছে হাত মারো, সেটা গ্রিনল্যান্ড হোক, সেটা ইউক্রেন হোক। ইউক্রেন বলেছে যে আমি $350 বিলিয়ন যুদ্ধের অস্ত্রের আপনি খরচা করেছেন বলছেন, ঠিক আছে আমি 15 বিলিয়ন দিচ্ছি, তারপর বললাম আমি 50 বিলিয়ন ফেরত দিচ্ছি। ট্রাম্প বলছে দিতে গেলে তোমায় $350 বিলিয়ন দিতে হবে, আর যদি না দিতে পারো তাহলে তোমার রেয়ার আর্থ মিনারেল যেগুলো রয়েছে সেই রেয়ার আর্থ মিনারেল আমাকে দেবে বলে চুক্তি করো, তারপরে যুদ্ধ থামাবো। এদিকে রাশিয়া দেখছে যে ট্রাম্প নিজের স্বার্থের জন্য এই যুদ্ধবিরতি কিন্তু তখন মুখেই বলেছিল ভোটের সময়, এখন কিন্তু আর যুদ্ধবিরতির কথা সেরকম বলছে না, সে নিজের ধান্দা গোছানোর জন্য সে এখন ইউক্রেনের ওপরেতে চাপ বাড়াচ্ছে। এই নিয়ে রাশিয়ার সঙ্গে চীনের আমেরিকার একটা দূরত্ব তৈরি হয়েছে। আর মধ্যিখানে বসে চীন আর ভারত চুপচাপ দেখছে। রাশিয়া হচ্ছে একটা মিলিটারি শক্তি, চীন হচ্ছে অর্থনৈতিক শক্তি, ভারত হচ্ছে উদীয়মান শক্তি। তাহলে এখন রাশিয়াও ভাবছে যে চীনের সঙ্গে হাত মেলাই, চীনও ভাবছে যে ভারতের সঙ্গে হাত মেলাই। তাহলে ভারতের সঙ্গে যদি হাত মিলিয়ে দেয় চীন এবং রাশিয়া, তাহলে পরে এখানে তিনটে মহাশক্তির একেবারে মহা উদয় হবে। একজন হচ্ছে অর্থনৈতিক শক্তি, একজন হচ্ছে মিলিটারি শক্তি। রাশিয়া বৃহৎ মিলিটারি শক্তি, চীন বৃহৎ অর্থনৈতিক শক্তি, আর ভারত হচ্ছে উদীয়মান শক্তি। তাহলে তিন শক্তি যদি একসঙ্গে ত্রিফলা হয় তাহলে আমেরিকার পক্ষে চাপটা কিন্তু বেড়ে যাবে, যার ফলে আমেরিকা এখন মোদী সাহেবকে একেবারে পুরো দস্তুর এখন তৈলমর্দন করার জন্য তড়িঘড়ি নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ভারতবর্ষে পাঠিয়ে দিচ্ছে। জেডি ভান্স এসে ট্রাম্পের বার্তা তিনি আসবেন, এরপরে আসবেন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, তিনিও আসছেন জেডি ভান্সের ঠিক পরেই তিনি আসছেন, তারপরে আসবেন ট্রাম্প। অর্থাৎ ভারতবর্ষকে নিজের বগলের তলায় রেখে দাও, রেখে দিলে পরে একদিকে চীন একদিকে রাশিয়া, দুদিকে আমি সামলে নেব, এটা হচ্ছে ট্রাম্পের মস্তিষ্কে রয়েছে। আর ভারত এখানে তাল টুকছে, ভাই আমেরিকার তুমি বসে তুমি সারা পৃথিবীর সামনে তুমি বাংলাদেশ নিয়ে আমার ঘাটে ঠেলে দিলে, এইবার তুমি বাংলাদেশ হিসেবে তুমি মুখ চুপ করে বসে আছো আর আমার ঘাটে সমস্ত কিছু ঠেলে দিলে, আর আমি এখন চুপ করে বসতে হবো কেন? তুমি আমার হয়ে এখন কিছু বলছো না, পুরোটা আমার ওপরে ঠেলে দিয়েছো, আর বিশ্বের সামনে দেখালে যেন তুমি আমাকে সব রকম সাহায্য করবে এবং সমর্থন করবে, অথচ তুমি তোমার নিজের ধান্দা নিয়ে ব্যস্ত। ফলে ভারতবর্ষ ধীরে ধীরে বাংলাদেশ নিয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। যা করা ভারত নিজের শক্তিতেই করবে। 71 সালে যখন নিজের শক্তিতে করেছিল, এটা তো 2025 সাল, তখন সীমিত অর্থনীতি, সীমিত শক্তি, সৈন্য শক্তি, তাই নিয়ে
ইন্দিরা গান্ধীর মতো লৌহ মানবী তিনি কিন্তু ওই কাজটা বড় একটা বিশ্বকে সামনে চোখে চোখ রেখে ওই কাজটা করেছিলেন। যদিও সেটা আমাদের এই বর্তমান জিহাদিরা তারা স্বীকার করে না, ভারতবর্ষের এই অবদানকে তারা স্বীকার করে না। তো যাই হোক, স্বীকার করলো কি না করলো আমাদের দেখার দরকার নেই। আমরা যেটা চাই, সুস্থ একটা বাংলাদেশ, একটা সুস্থ প্রতিবেশী। সেই সুস্থ প্রতিবেশী তাকে রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে, দক্ষিণ পূর্ব এশিয়া সুস্থ রাখতে গেলে, তাহলে সেখানে শেখ হাসিনার বিকল্প নেই। ফলে ভারতবর্ষের এক এবং একক চিন্তা শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে বসানো, এবং সেটা মোদি, নরেন্দ্র মোদি সেটা তিনি করে দেখিয়ে দেবে। তার জন্য অজিত দোভাল চারদিক দিয়ে ব্যবস্থা করছেন। আরো বেশি নরেন্দ্র মোদি খেপে গেছেন এই কারণে যে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ নিয়ে বিএসএফ যে রিপোর্টটি দিয়েছে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকার এখন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে হয়তো 355 অথবা 356 ধারা জারি করতে পারে। যারা এই বিষয়ে জানতে চান তারা আমাদের দেড়টার সময় আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে পশ্চিমবঙ্গের হাল হকিকত আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার।